দেশে করোনায় প্রাণ গেল 930 জনের, আক্রান্ত এ যাবৎ 68,504 জন। বিপরীতে সুস্থ 14,500। হুহু করে বাড়ছে সংক্রমণ, চালু হয়েছে এলাকা ধরে লকডাউন। সেই মার্চ থেকে কেমন আছি আমরা? কোনো সান্ত্বনাই কি দিতে পেরেছে মানসিক শান্তি বা শক্তি? দর্শক, আমরা আছি আপনার পাশে করোনা সেল নিয়ে। আজকের মূল আলোচনা করোনায় মানসিক স্বাস্থ্য। এই সবগুলো নিয়ে আমাদের সঙ্গে আপনাদের যত প্রশ্ন থাকবে সেই প্রশ্নের উত্তর দেবেন একজন সাইকোলজিস্ট, এবং এরই সঙ্গে আপনারা ফোন করতে পারেন। ফোন করে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। পরামর্শ পেতে সরাসরি ফোন করুন 02-9824-052 এই নম্বরে। টিভি সেটের পাশাপাশি ফেসবুকেও যুক্ত থাকতে পারবেন রবি থেকে বৃহস্পতিবার দুপুর 3:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। সঙ্গে আছি আমি আখলাক মুস্তাফা। ঘরে বসে টিভি, মুভি, টেলিফিল্ম, নিউজ সহ আরো অনেক বেশি নিজের হাতের মুঠোয় পেতে আজই ডাউনলোড করুন টফি, টিভির চেয়েও বেশি। আর আজ আমাদের সাথে আছেন এভার কেয়ার হাসপাতালের সাইকোলজিস্ট তারানা আনিস। তারানা আনিস, আপনাকে স্বাগত করোনা সেলে। প্রথমেই যে বিষয়টি জানতে চাই, আমরা শুনছিলাম আজকের যে পরিসংখ্যান শুনছিলাম, আমরা আজকের মূল যে বিষয় মানসিক স্বাস্থ্য সেই বিষয়টিতে যাব। পুরোটা সময় জুড়ে অনিরাপদ ফিল করছেন মানুষ, এবং আপনারাই বলে থাকেন যে টাচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট টু ফিল সেফ। সেই জায়গায় এখন টাচটাই সবার আগে নিষেধ। 3 ফিট 6 ফিট দূরত্বে মানুষকে থাকতে হচ্ছে। এই নিরাপত্তাহীনতায় মানুষজন আছেন, কেন তারা আছেন এবং এখান থেকে উত্তরণের উপায় কি? এই জায়গাগুলোতে আসলে তারা কি কি করতে পারেন নিজেদেরকে নিরাপদ ফিল করানোর জন্য? ধন্যবাদ। এই বৈশ্বিক মহামারীটা শুরু হয়েছে, এরপর থেকেই হঠাৎ করে আমরা যে শব্দটা একটা শুনছি যে সোশ্যাল ডিস্টেন্সিং, এটা কিন্তু আমাদের শোনার পর থেকে আমরা কিন্তু এই শব্দটার সাথে খুব একটা অ্যাডজাস্ট হতে পারছিলাম না। বিকজ আমরা কিন্তু জন্মগতভাবে আমরা কিন্তু খুব অ্যাটাচমেন্ট সিক করি। আমরা কিন্তু সবসময় এটা আমাদের বায়োলজিক্যাল একটা নিড যে অন্যের সাথে অ্যাটাচড হয়ে থাকা। যখন আমরা ১ম এ জন্ম হয়েছিল তখন কিন্তু মায়ের সাথে অ্যাটাচ ছিলাম। তারপর আস্তে, আস্তে আমরা পরিবারের মানুষের সাথে অ্যাটাচ হই। সবসময় এই অ্যাটাচমেন্টটা কিন্তু আমাদের যে বেসিক নিডটা আমাদের যেমন অন্য আর যে বায়োলজিক্যাল নিড গুলো আছে সেটার সাথে এটা খুব একটা ইম্পর্টেন্ট নিড। এটা সাইকোলজিক্যালি মানুষকে একটা ওভার যেটা হচ্ছে যে মানুষটা যে পরিপূর্ণ আছে, মানুষটা যে একা নয়, তার আশেপাশে কেউ আছে। সেই সামাজিক যে একটা চাহিদা, সেই চাহিদাটা তার পূরণ করে ছোটবেলা থেকেই। তো এই কারণেই না এই শব্দগুলো শোনার সাথে, সাথে আমরা কিন্তু আসলে এটার সাথে সহজে আমরা এটার সাথে অ্যাডজাস্ট করতে পারছিলাম না। এখনো আমি দেখছি অনেকেই আসলে সামাজিক যে বিধিগুলো বা স্বাস্থ্য বিধিগুলো ১ম যেটা বারবার শুনতে পাচ্ছি যে ৩ ফিট দূরে থাকতে হবে, ৬ ফিট দূরে থাকতে হবে। এটা কিন্তু আসলে পারা সম্ভব হচ্ছে না। কারণ ভেতর থেকেই আসলে ওই বাধাটা আমাদের চলে আসছে। সো অবশ্যই এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি আমাদের জন্য কখনোই কাম্য ছিল না এবং হঠাৎ করে আসা এই পরিস্থিতির সাথে আমরা কেউই অভ্যস্ত না। তো এখন কিন্তু আসলে আমাদেরকে নিজেদের সেফটির জন্য, আমাদের পরিবারের মানুষগুলোর সেফটির জন্য কিন্তু আমাদেরকে আসলে এইটা মানতেই হবে। কিছুদিন আমাদেরকে এই কষ্টটা করতেই হবে। আমরা কিন্তু আশা রাখতে পারি যে সামনে হয়তো এই ক্রাইসিসটা থাকবে না। একটা সময় পরে হয়তো আমরা আশার আলো দেখতে পাবো। আচ্ছা, সেক্ষেত্রে আপনি যেমনটি বলছিলেন যে সামনে হয়তো এই ক্রাইসিসটা থাকবে না, এটাও কিন্তু একটা ইস্যু। কবে নাগাদ শেষ হবে এটি নিয়ে এক ধরনের টেনশন কিন্তু কাজ করে মানুষের মধ্যে, যেখান থেকে অ্যাংজাইটিও তৈরি হতে পারে, অথবা আরো কিছু হতে পারে কিনা। উত্তরণের উপায় কি? হুম, হুম। হ্যাঁ, এই মুহূর্তে আসলে আমরা কিন্তু অনেক রকম ফোন কল পাচ্ছি। অনেক রকম খবর পাচ্ছি যে অনেকের মানসিক চাপ অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে এবং অনেক ধরনের গ্রুপ আছে, হ্যাঁ? অনেক ধরনের গ্রুপ আছে যেমন আমাদের কিশোর-কিশোরী এবং আমাদের তরুণ-তরুণী বয়স্ক যাদের বিভিন্ন রকম শারীরিক সমস্যার মধ্য দিয়ে অলরেডি আছেন, তাদেরও কিন্তু অনেক রকম মানসিক চাপ বেড়ে গেছে। অ্যাংজাইটি তৈরি হচ্ছে, স্লিপের প্রবলেম তৈরি হচ্ছে এবং তাদের আপনার ডিপ্রেশন তৈরি হচ্ছে। এবং অনেকেই ট্রমাটাইজ হয়ে যাচ্ছেন এবং অনেক রকম ঘটনাও আমরা এই যে মিডিয়াতে যেসব নিউজ গুলো আসছে এগুলো শুনেও কিন্তু অনেক রকম ট্রমাটাইজ হয়ে যাচ্ছেন মানুষগুলো। তো একটা আমাদেরকে বিষয়, যেমন অবশ্যই আমি তারা না আপনার কাছে একটি বিষয় জানতে চাই, মানে শেয়ার করছে, সেটি হচ্ছে যে এখন পজিটিভ পেশেন্টের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। যারা পজিটিভ রয়েছেন তাদের কাছ থেকে আমরা এমন কিছু অনুভূতির কথা আমরা শুনেছি। তারা বলছেন যে পজিটিভ হলে মানুষ চেনা যায়, পরিবারের লোকজনকে চেনা যায়, কাছের মানুষজনকে চেনা যায়। এইটার আসলে ব্যাখ্যাটা কি?
আসলে আমি একটা জিনিস যেটা বলব, হয়তো উনি খুব যারা পজিটিভ কোভিড পজিটিভ হয়েছেন তাদের জন্য কিন্তু ১ম এই একটা সাইকোলজিক্যালি তাদের মধ্যে এক ধরনের ব্রেকডাউন কাজ করেছে। একটা ধাক্কা তারা খেয়েছেন। হয়তো এটার জন্য তারাও আসলে প্রস্তুত ছিল না। আর অ এই যে কোভিড এই ডিজিজটা এটা এমনই একটা ছোঁয়াচে বা এমনই একটা ইনফেকশিয়াস ডিজিজ, সেখানে ১ম এই বলা হচ্ছে সবার কাছ থেকে আইসোলেটেড থাকতে হবে। সো এই যে একটা মানে একা হয়ে যাওয়া, হঠাৎ করে একটা তার জীবনে খুব একটা বড় একটা জিনিস তাকে হয়তো সামনাসামনি হতে হচ্ছে। তার মধ্যে আবার তাকে সেটা একা ডিল করতে হবে। এবং যেহেতু অন্যরাও তার সংস্পর্শে আসলে এটাতে সংক্রমিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে, তাই অন্যরাও কিন্তু এখান থেকে দূরে থাকছে। তো ওই ব্যক্তিটি আসলে মানসিকভাবে একা এই যুদ্ধটা করতে যেয়ে তার মধ্যে হয়তো এই ধরনের একটা মানসিকতা তৈরি হয়। কিন্তু আসলে তো বলা হচ্ছে যে এটা নিজের সেফটির জন্য এবং পরিবারকে যাতে আমরা সংক্রমিত করতে না চাই। সেক্ষেত্রে আমরা যারা যদি আমাদের পজিটিভ আছেন তারা একাই থাকবেন, আইসোলেশনে থাকবেন, কিন্তু তারপরেও নিজেদেরকে একাকী মনে করবেন না। এর উপায়গুলো কি কি? আ তারপরেও তারা একাকী বোধ করবেন না। আমি বলব যে, যে সোশ্যাল আমার কথাগুলো খুব ইকো হচ্ছে। আমিই শুনতে পাচ্ছি। ওকে। আ আমি বলব যে যারা পরিবারে এরকম পরিবারগুলোতে কোভিড পজিটিভ হয়ে গেছেন, অনেকে কিন্তু বাসায় বসে চিকিৎসা নিচ্ছেন। এটাই কিন্তু সবচেয়ে সেফ বলা হচ্ছে। তো বাসায় আমরা যখন আইসোলেটেড থাকবো, খুব চেষ্টা করব যে সেই মানুষটার পাশে দূর থেকে কাছে থাকার। তার প্রতি empathetic হওয়ার, সহানুভূতি হয়ে তার সাথে আ আ আমরা আচরণগুলো কিন্তু করতে পারি। আমরা তার সাথে দূর থেকে যতটুকু তার সাহায্য প্রয়োজন, তার ওষুধ, অনেক সময় তার খাবার, তার বিভিন্ন রকম তাকে আমরা সামাজিক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার আত্মীয়স্বজন, তার পরিবার, বন্ধু-বান্ধব সবার সাথে কানেক্টেড থাকা এবং তার ওই সময়টাতেও যদি উনি একটু উনার শখের কাজগুলো বা ওই সময়টাতে উনার যে অবসর সময়গুলো পাচ্ছেন, ওই সময়টা যদি উনি কোভিড নিয়ে চিন্তা না করে উনি যদি ওই সময়টাকে এটা নিয়ে ভাবতে পারেন যে এটা হয়েছে কিন্তু অনেকেই এর মাঝখান থেকে বের হয়ে এসেছে। 80% থেকে 90% কিছু জায়গায় 90% কিন্তু এখান থেকে বের হয়ে এসেছে। সো আমিও কিন্তু এখান থেকে চাইলে বের হতে পারবো। সো আমার শুধু মনোবলটা দরকার। আমি আমাকে ভালোবাসি। আমি এই সময়টাতে এই যে ক্রাইসিসটাতে আমি পড়েছি, এই সময়টাতে আমি আমাকে যত্ন করব। আমি আমার জন্য এনাফ থাকবো। সেক্ষেত্রে একটি বিষয় যেমন আপনি বলছিলেন যে পজিটিভ পেশেন্টদের কথা, তাদের বিনোদনের কথা বলা হচ্ছে। তারা নিজেরা নিজেদের জন্য কিছু আয়োজন করবেন, তাদের শারীরিক পরিশ্রমের কথা বলছেন এবং একই সঙ্গে একটি রুটিনের মধ্যে নিজেদেরকে নিয়ে আসার কথা বলেছেন। এই জিনিসগুলো আসলে কিভাবে মেনটেন করা যাবে আমরা সেই বিষয়টা জানবো। তবে তার আগে একটি ফোন কল আমরা নিয়ে নিতে চাই। আমাদের সঙ্গে টেলিফোনে কোনো দর্শক আছেন কিনা? যিনি ছিলেন তিনি এখন আর নেই। আমরা সংক্ষেপে এই প্রশ্নের উত্তরটি জানতে চাই যে নিজেদের এই রুটিনটা তারা আসলে কিভাবে মেনটেন করবেন, পজিটিভ পেশেন্ট যারা রয়েছেন। যারা রয়েছে তাদেরকে আসলে হয়তো তাদের এতটাই অ্যাংজাইটি বেড়ে যায় শুরুর দিকটায়। অ্যাংজাইটির কারণে অনেক সময় তাদের ঘুমের খুব সমস্যা হয়। আমি বলব যে ১ম দিকে অ্যাংজাইটিটা হবে, দুশ্চিন্তাটা হবে। সেই দুশ্চিন্তাটাকে আসলে আপনি তখন যদি একটু অ্যালাও করতে পারেন। অ্যালাও করতে গেলেই কিন্তু আপনার এই প্রসেসটা, হিলিং যে প্রসেসটা, এই যে ক্রাইসিসটার মধ্যে দিয়ে যাচ্ছেন, এটার হিলিং প্রসেস এর ফার্স্ট স্টেপ হচ্ছে যে আমার ব্রেইনে যে দুশ্চিন্তাগুলো হবে সেটাকে আমার অ্যালাও করতে হবে। আমি এটার প্রতি কোনো জাজমেন্টাল হব না। এবং আমি আমাকে একটু সময় দিব। একটু সময় নিয়ে যদি আমার এই যে ভেন্টিলেশনটা আমি আমার প্রিয় মানুষগুলোর সাথে একটু ভেন্টিলেশন করব। তারপরে কিন্তু আমি চেষ্টা করব যে এই সময়টুকুর মধ্যে আমি আমাকে একটা রুটিন এ নিয়ে আসতে। আমার তখন হতে পারে রুটিন গুলোতে আমার যে না যে শখের কাজগুলো ছিল, বই পড়া হতে পারে, গান শোনা হতে পারে, মুভি দেখা হতে পারে, কাছের মানুষ, প্রিয় মানুষগুলোর সাথে অনেক বেশি সময় ধরে কানেক্টেড থাকা। সেই বিষয়গুলো নিয়ে উনি উনার রুটিনটাকে গুছিয়ে নিতে পারে। এবং অবশ্যই উনার রুটিনে কিন্তু খুবই দর্শক একজন আছেন ঢাকা থেকে, শোভা আছেন। আমরা শোভার প্রশ্নটি নিয়ে নিই। স্যার আমি তো একজন ডায়াবেটিসের রোগী, আবার আমার একটা কিডনি নষ্ট। তারপরে মনে করেন ইদানিং আমার খুব শ্বাসকষ্ট হইতেছে। তা এখন মনে করেন এই করোনার এগুলো দেখে আমি খুব টেনশন আছে। আর আমার আর্থিক অবস্থা এতই খারাপ যে আমি ১০০ টাকা দিয়ে যে একজন ডাক্তার দেখাবো সেই অবস্থা আমার নাই। আমার একমাত্র ছেলে ১৫ বছরের, সে কাজ করে, আর আমার স্বামী ৭০ বছর বয়স, সে তো কোনো কাজকর্ম করতে পারে না। আমি খুবই অসুস্থ। আমি কারো কাছে সাহায্যও চাইতে পারি না। এমনকি এই যে এত লকডাউন এত কিছু গেছে, কেউ আমায় ২ টাকা দিয়ে সাহায্য করার মতো ছিল না। আমার বাবা মা ভাই বোন কেউই নেই।
এখন আমি আপনাদের কাছে তাই সাহায্য চাইতেছি। আমরা বোধহয় শোভার প্রশ্নটি পেয়েছি। আপনি আপনার প্রশ্নের উত্তর অবশ্যই পাবেন। আমাদের সঙ্গে আছেন সাইকোলজিস্ট তারানা আনিস। আমরা শোভার প্রশ্নের উত্তরটি শুনবো, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসছি। দর্শক, করোনা সেলের সময় হলো একটা বিরতির, ততক্ষণ সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম, আবারও স্বাগত করোনা সেলে। আমাদের সঙ্গে আছেন এভার কেয়ার হাসপাতালের সাইকোলজিস্ট তারানা আনিস। তারানা আনিস, আপনাকে আবারও স্বাগত। বিরতির আগে আমাদেরকে ঢাকার শোভা ফোন করেছিলেন। তিনি বলেছিলেন তার ডায়াবেটিসের সমস্যা এবং একটি কিডনি নষ্ট, এবং তিনি বলছিলেন যে চারদিকে এই সংবাদ এবং করোনা নিয়ে যা চলছে এই সব কিছুতে তিনি অনেকটা ভীত হয়ে আছেন। একই সঙ্গে তার আর্থিক অনেক সমস্যার কথা বলছিলেন। আমরা একটু বলে রাখি, সেটি হচ্ছে তার ফোন কলের পর এরই মধ্যে ফেসবুকে অনেকেই, যেমন ফারুকি হাসান, নাদিম, রায়হান চৌধুরী, তারা শোভাকে সাহায্যের তারা হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমরা অবশ্যই আপনাদেরকে শোভার যে ফোন নম্বরটি, সেই ফোন নম্বরটি আমরা অনুষ্ঠান শেষে আপনাকে পাঠিয়ে দিব আপনাদেরকে। তারানা, আপনার কাছে জানতে চাই, তিনি যে সংবাদের কথা বলছিলেন এবং চারদিকের যে বাস্তবতার কথা বলছিলেন, সেই বাস্তবতার জায়গা থেকে মানুষজন যে প্যানিকড হচ্ছেন, তাদের এনজাইটি ক্রিয়েট হচ্ছে, সেই জায়গা থেকে আসলে মুক্ত থাকার উপায় কি? আমি শোভার জন্য খুব সহমর্মী বোধ করছি এবং ভীষণ কষ্টে আছে উনি, বুঝতে পারছি। এবং উনি এই প্রচন্ড রকম একটা কষ্ট থেকেই হয়তো উনার, আমি ঠিক শিওর করে বলতে পারছি না যে ওই জায়গা উনার ডায়াবেটিস বা কিডনির কারণে কি উনার এখন শ্বাসকষ্টটা হয়েছে। তো অনেক সময় আমরা দেখি যে অনেক বেশি যখন দুশ্চিন্তা হয় তখন কিন্তু কারো কারোর মধ্যে এই ধরনের ফিজিক্যাল সিম্পটমস গুলো হয়। আমি শোভাকে বলবো যে শোভা, আপনি অনেক বেশি দুশ্চিন্তা করবেন না। অনেক বেশি দুশ্চিন্তা যদি আপনার হয় তাহলে কিন্তু এটা আপনার শারীরিক এবং মানসিক যে এখন যে কন্ডিশন আছে সেটা কিন্তু আরো খারাপের দিকে নিয়ে যাবে। অলরেডি ভাইয়া বলেছেন যে আপনাদের জন্য বেশ কিছু সাহায্যের হাত বাড়িয়ে অনেকেই এগিয়ে এসেছেন। আমি বলব যে সরকারি হাসপাতালগুলোতে এখনো কিন্তু অনেক রকম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। আমার মনে হয় সেই জায়গাগুলোতে যেয়ে যদি আপনি আপনার কথাগুলো বলেন, সেখান থেকে আপনি নিশ্চয়ই কোনো সাহায্য পাবেন। আরেকটা কথা হচ্ছে যে এই ক্রাইসিসটা কিন্তু আমি, আপনি, পৃথিবীর সবাই কিন্তু এই মুহূর্তে এই ক্রাইসিসে আছে। হ্যাঁ, কারো, কারো হয়তো ক্রাইসিসটা অনেক বেশি, তাদের জন্য টলারেট করাটা অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছে। আমি ভাববো আপনি যদি বিষয়গুলোকে একটু ধৈর্য ধরে এখন এই সময়টাতে নিজেকে একটু ভালো রাখতে পারেন, নিজের যত্নটা করতে পারেন। সবার জন্যই বলছি, এই মুহূর্তে সেলফ কেয়ারটা খুব ইম্পোর্টেন্ট। এই যে অনেকেই আমরা যারা সারাক্ষণ টিভি সেটের সামনে বসে নিউজ গুলো দেখছি, বারবার করোনার আপডেটস গুলো নিচ্ছি, কোথায় কতজন মানুষ মারা যাচ্ছে, কোথায় কোন ধরনের ব্যাড নিউজ গুলো হচ্ছে, সেই নিউজ গুলো কিন্তু আসলে আমাদেরকে ভীষণভাবে স্টিমুলেটেড করে। এবং এটা কিন্তু আমাদের মধ্যে অ্যাংজাইটিটা আরো বাড়িয়ে দেয়। অনেক সময় অ্যাংজাইটি যখন অনেক বেশি বেড়ে যায় তখন কিন্তু আমাদের যে চিন্তা শক্তিগুলো কিন্তু ঠিকমতো কাজ করে না। তখন কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক রকম অসুবিধা না থাকার পরেও কিন্তু নানান রকম ফিজিক্যাল সাফারিংস গুলো আমাদের হচ্ছে। সো আমি বলব যে এই নিউজ গুলো আমাদেরকে আসলে দিনে একবারের বেশি দেখাটা ঠিক না। এবং আপনাদের সবার জন্যই হচ্ছে সেলফ কেয়ারটা খুব ইম্পোর্টেন্ট। নিজের মনের যত্ন করা, সেই সাথে নিজের শরীরের যত্নটাও যেমন আমরা খেয়াল করব, নিজের মনটাকেও একটু ভালো রাখার চেষ্টা করব। নুসরাতুল, তিনি বলছেন বেবিদের কিভাবে প্রোটেক্ট করবেন। আমি এর সঙ্গে একটি বিষয় অ্যাড করি, সেটি হচ্ছে বাচ্চাদের মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে, এমনটাও আমরা শুনতে পেরেছি। এমন একটি প্র্যাকটিস কিন্তু রয়েছে, অর্থাৎ বাচ্চারা সবসময় এই তারা বিকেলে খেলতে যাওয়া অথবা হচ্ছে যে বাড়ির বাসার গ্যারাজে তারা যে খেলার আয়োজন করে, সেগুলো থেকেও তারা এখন বিরত রয়েছে। সেই জায়গায় একটা লম্বা সময় চলে যাচ্ছে, এই সময়ে অভিভাবকরা তাদেরকে বিভিন্নভাবে আশ্বাস দিচ্ছেন। এই আশ্বাসগুলো দেওয়া ঠিক হবে কিনা, শিশুদেরকে কিভাবে প্রোটেক্ট করা যায়, শিশুর মানসিক স্বাস্থ্য কিভাবে প্রোটেক্ট করা যায়? হঠাৎ করে বাচ্চাদেরও কিন্তু যে স্বাভাবিক যে জীবন, তাদের জীবনের কিন্তু একটা ছন্দপতন ঘটে গেছে। তারাও কিন্তু স্কুলে যেতে পারছে না এবং ওরাও কিন্তু বড়দের মতো ওরাও কিন্তু একটা মানসিক চাপ বোধ করছে এবং ওরা অনেক সময় খুব রাগ হচ্ছে। ওদের হয়তো aggressiveness টা শো করছে। আমি অনেক আ ফোন কলই পেয়েছি, শুনতে পেয়েছি। আমি বলব যে প্যারেন্টস দেরকে ওদেরকে আসলে সহমর্মী হয়ে ওদেরকে পাশে থেকে শুনতে হবে এবং ওদেরকে আসলে কোনো মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না এবং ওদেরকে করোনা ভাইরাস সম্পর্কে যে সব ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো ওদের যার বয়স উপযোগী করে ওদেরকে দিতে হবে। কিন্তু অনেক বেশি দেওয়া যাবে না এবং প্যারেন্টসরা যদি অনেক ওভার
আপনার এক্সাইটেড থাকেন বা ওরা যদি অনেক ওভার প্যানিক থাকেন, অনেক সময় দেখা যায় অনেক বেশি স্ট্রেস নিচ্ছেন, অনেক বেশি স্ট্রেসড হচ্ছেন। সেটা কিন্তু বাচ্চার মানসিক স্বাস্থ্যের উপর এটার কিন্তু একটা নেগেটিভ প্রভাব পড়বে। বাচ্চা কিন্তু অনেক ভয় পেয়ে যাবে। সো করোনা ভাইরাসটার কিন্তু কিছু পজিটিভ সাইডও আছে যে এই যে আমরা এখন যে স্বাস্থ্যবিধিগুলো মানছি সেগুলো কিন্তু আমাদের আগে কিন্তু মানা হতো না। এখন এইগুলো আমরা যে চর্চা করছি আমাদের স্বাভাবিক জীবনে যে এইগুলো রুটিনের মধ্যে নিয়ে এসেছি, এই বিষয়গুলোও কিন্তু বাচ্চাদের সাথে কথা বলতে হবে। বাচ্চাদের সাথে অনেক বেশি রকম তাদেরও কিন্তু প্লিজার একটা টাইম থাকা দরকার। ওদের সাথে কিন্তু আমরা ইনডোর অনেক এক্টিভিটিস আছে, সেই এক্টিভিটিস গুলো কিন্তু এখন আমরা করতে পারি। আরেকটা জিনিস আমি বলব এখন যেহেতু হোম স্কুলিং শুরু হয়েছে, অনেক প্যারেন্টসরাই অনেক বেশি হয়তো তাদের পড়ালেখা নিয়ে অনেক দুশ্চিন্তা করছেন। তো আমি বলব যে এই যে ক্রাইসিসটা এসেছে এই যে সময়টা আমরা পেলাম, এই সময়টাতে আমরা যদি একাডেমিক দিক থেকে ফোকাসড না হয়ে একাডেমিক সাইডটাকে একটু অবশ্যই প্র্যাকটিসটা থাকবে। কিন্তু আমরা যদি এই মুহূর্তে লাইফ স্কিল গুলো, আমরা যদি সোশ্যাল স্কিল গুলো হ্যাঁ, হয়তো বাইরে যেতে পারছে না কিন্তু হয়তো ফোনে আত্মীয়-স্বজনদের খোঁজ খবর নেওয়া বা কোনো একটা বাবা-মাকে বিভিন্ন কাজে সাহায্য করা, বাসার কাজগুলো একসাথে করে করা, রেসপনসিবিলিটি শেয়ার করা। এই বিষয়ে লাইফ স্কিল গুলোর দিকে যদি আমরা একটু বেশি মনোযোগী হই, তাহলে আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে যদি বাচ্চাদের সাথে কথা বলা হয় তাহলে আমার মনে হয় বাচ্চাদের মানসিক অর্থাৎ স্বাস্থ্যটাও বেশ কমিউনিকেশনটা ভালো ক্লিয়ার রাখতে হবে শিশুদের সাথেও। আমাদের সঙ্গে টেলিফোনে আছেন জামালপুর থেকে বিদ্যুৎ। বিদ্যুৎ, আপনার প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে আমার বাবা একজন ব্যবসায়ী। উনি যখন 12-14 বছর বয়স ওনার তখন থেকে উনি ব্যবসার সাথে সম্পৃক্ত। তো আমি করোনা পরিস্থিতির কারণে গত 2 মাস আগে ওনার দোকানটা বন্ধ করে দিছি, মানে ওনার সুরক্ষার জন্য, যে এখন ব্যবসাটা দরকার নাই। তো এখন উনি মানসিকভাবে একটু বিকারগ্রস্ত হয়ে গেছে। খাওয়া দাওয়া ঠিক মতো করতেছে না, টেনশন করে, অনেক টেনশন করে। আলহামদুলিল্লাহ আমার ইকোনমিক ব্যাকগ্রাউন্ড আছে, আমি ওনাকে চালাইতে পারতেছি, কিন্তু তারপরে উনি খাওয়া দাওয়া ঠিক মতো খাচ্ছে না, প্লাস হচ্ছে ঘুমও ঠিক মতো হচ্ছে না ওনার। তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি? আমি ওনাকে কাউন্সিলিং করার চেষ্টা করছি, কিন্তু উনি কাউন্সিলিং আসতেছে না। হয়তো এখন বুঝাইলাম 10 মিনিট বুঝে, তারপরে সেই সাবেক অবস্থা। এখন আমি কি ব্যবসাটাই তাকে চালাতে দেবো, নাকি আমি তাকে বাসায় রাখবো? আমি মানসিক ভাবে ওনাকে কন্ট্রোল করতে পারতেছি না। বিদ্যুৎ আপনার বাবার জন্য সহমর্মী বোধ করছি। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে উনি হয়তো ভীষণ একটা মানসিক চাপ বোধ করছেন। এই মানসিক চাপ থেকেই হয়তো উনার ক্ষুধা-মন্দা শুরু হয়েছে এবং উনার ঘুমের হয়তো সমস্যা শুরু হয়েছে এবং সেখান থেকেই হয়তো অনেক রকম ইরিটেবিলিটি বা রাগটা উনার তৈরি হচ্ছে। ওভারঅল পরিস্থিতিটা আমি বলব যে এখন আপনারা উনার সাথে বসে একটু ওপেন কমিউনিকেশন করা। এখনো আসলে আমরা রিস্ক থেকে বাইরে বের হইনি। এখনো আসলে আমাদেরকে স্বাস্থ্যবিধিটা আরো কঠিনভাবে মানতে হবে এবং আমাদেরকে এই যে নিয়মগুলো, এই নিয়মগুলো আরেকটু কঠিনভাবে পালন করতে হবে। আমাদেরকে আরেকটু সময় ঘরে থাকতে হবে। আরেকটু সময় ঘরে থাকলে পরে আমরা আরেকটু কিভাবে ভালো থাকতে পারি, নিজেরা ভালো থাকতে পারি এবং পরিবারকে ভালো রাখতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় আপনার বাবার সাথে খুব একটু খোলামেলা বসে আপনারা একটু কথা বলেন। উনার সাথে রাগারাগি না করে উনাকে একটু বুঝিয়ে বলুন এবং উনার হয়ে আপনি একটু বোঝার চেষ্টা করুন যে উনার যে তিনি অনেকবার কষ্টটা হচ্ছে তিনি বলেছেন কিন্তু যে তিনি বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু তিনি আসলে ওকে। যেটি চাচ্ছেন কোনো না কোনো একটা কর্ম দিতে চাচ্ছেন। তিনি নিজেও ফাইন্ড আউট করতে পেরেছেন মোটামুটি যে কর্মহীনতায় আসলে তার বাবা এরকম বিষয়গুলো ফিল করছেন। কোন একটা কর্ম দিতে চান, কিন্তু সেক্ষেত্রে তিনি বলছেন ব্যবসায় ফেরত এই মুহূর্তে নেবেন নাকি অন্য কিছু করাবেন। না, আমি একটা জিনিস আপনাকে বলব, উনি হয়তো যে কর্মটাই করুক, যে কাজের জন্যই উনাকে বাইরে হয়তো যেতে হতো, হয়তো অর্থনৈতিক কোনো বিষয়ের জন্যই হয়তো উনাকে রেগুলারলি বাইরে যেতে হতো। যে সেটা যদি আসলে ম্যান্ডেটরি না হয়, সেই মুহূর্তে যদি উনি আসলে ওই সাপোর্টটা ছাড়াও ফ্যামিলিটা উনারা মেইনটেইন করতে পারেন, তাহলে আমি বলব যে ঘরে থেকেও তো আসলে অনেক রকম অনেক কিছু করা যায়। সেই জায়গাটা যদি উনারা একটু ভাবতে পারেন, হ্যাঁ? তো উনাকে কিন্তু ঘরে থেকে অনেক কিছুর মধ্যে উনি ব্যস্ত থাকতে পারে। সেই জায়গাটা আসলে কি উপায় হতে পারে, কি রিসোর্স আছে এটা উনারা যদি নিজেরা দুজন বসে উনারা যদি একটু আলোচনা করেন, কোনটা উনাদের জন্য সেফ হবে? আমার মনে হয় সেটা উনারা ভাবতে পারে। আরেকটা জিনিস হচ্ছে কাউন্সেলিং এর যে বিষয়টা, উনারা নিজেরা পরিবারের মানুষজন যদি কাউন্সেলিং করে বা একটা সেটা কিন্তু খুব একটা ভালো কাজ হবে না। ঠিক আছে? আমি বলব যে অনেক ধরনের প্রফেশনাল হেল্প কিন্তু এখন অনলাইনে পাওয়া যাচ্ছে। অনেক ফ্রি সার্ভিস কিন্তু পাওয়া যাচ্ছে। সেই জায়গাগুলোতে অনেক ধরনের অ্যাপস শুরু হয়েছে। মনের যত্ন, মনের ডাক্তার এই ধরনের আরো অনেক অ্যাপস আছে যারা কিন্তু অনলাইনে ফ্রি সেবাগুলো দিচ্ছে। আপনারা কিন্তু সেখান থেকেও সেবাটা নিতে পারেন। তারা না একটি বিষয় এই প্রশ্নের সঙ্গে আমি সম্পর্ক করি, সেটি হচ্ছে তিনি যেমন বলছিলেন ক্ষুধামন্দা তৈরি হয়েছে। আরও একটি গ্রুপ আছে যারা বলছেন যে তাদের প্রচুর ক্ষুধা লাগছে ঘরে থাকতে থাকতে এবং তারা নিজেরাও বুঝতে পারছেন সেটা অনেকটাই মানসিক এবং এর সঙ্গে ওবেসিটি বেড়ে যাচ্ছে, পাশাপাশি সেখান থেকেও এক ধরনের অ্যাংজাইটি ক্রিয়েট হচ্ছে। এই সমস্যাগুলোর সমাধান তারা কিভাবে করবেন?
আচ্ছা, ওভারঅল আসলে এই বিষয়গুলো কেন হচ্ছে সেটা বুঝতে হবে। যখন অনেক বেশি, এটা কিন্তু স্ট্রেসের একটা রিঅ্যাকশন। অনেক বেশি যখন স্ট্রেসে থাকে তখন কিন্তু স্ট্রেসের ফলে কারো ক্ষুধা-মন্দা হয়ে যায় এবং কারো কিন্তু ক্ষুধার যে চাহিদাটা সেটা কিন্তু অনেক বেড়ে যায়। তো ১ম বিষয়গুলো হচ্ছে উনাকে বুঝতে হবে যে উনার স্ট্রেসটা হচ্ছে এবং এই স্ট্রেসটা ম্যানেজ করার জন্য উনার কিন্তু সেলফ কেয়ার এক্টিভিটিস টা বা আপনার উনার যে স্ট্রেস রিলিভিং এক্টিভিটিস বা স্ট্রেস ম্যানেজমেন্ট এক্টিভিটিস যেগুলো বলি সেগুলো কিন্তু উনাকে একটু মানতে হবে, সেগুলো কিন্তু উনাকে একটু করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এছাড়াও আমি বলব স্ট্রেস কমানোর জন্য খুব ভালো কিন্তু যদি উনি একটু মেডিটেশন করেন, ব্রিথিং এক্সারসাইজ করেন। একটা ফুসফুসের ব্যায়াম আছে যেটা কিন্তু বলা হচ্ছে যে এখন আপনার করোনা ভাইরাসের কারণে যে ফুসফুসের সংক্রমণ হচ্ছে সেটা কিন্তু ফুসফুসকেও যেমন ভালো রাখবে, ফুসফুসের কার্যকারিতাও বাড়াবে, আবার ব্রেইনেও কিন্তু অনেক অক্সিজেন যাবে। আমরা যখন অনেক স্ট্রেসে থাকি তখন কিন্তু আমাদের ব্রেইনে অক্সিজেনটা ফ্লোটা কমে যায়। তখন আমরা যদি এই ব্রিথিং এক্সারসাইজ গুলো করতে পারি তাহলে কিন্তু আমাদের ব্রেইনেও কিন্তু অক্সিজেনটা যায় এবং আমাদের ফুসফুসটাও ভালো থাকে। সে এ এছাড়াও কিন্তু আমি বারবার বলছি যে আমরা আমাদের প্লেজারেবল এক্টিভিটিস গুলো বা আমাদের পরিবারের সাথে যে কোয়ালিটি টাইম গুলো, গুণগত সময় যেটা, সেই সময়গুলো যদি একটু কাটাতে পারি, আমাদেরকে সেটা হয়তো একটু ভালো থাকতে সাহায্য করবে। একটি বিষয় বয়স্কদের বেলায় যেখানে আক্রান্ত হচ্ছেন বয়স্করা বেশি, বয়স্করা যখন আইসোলেশনে থেকে তারা তাদের একটা নিজস্ব বিনোদনের জায়গা রয়েছে, অর্থাৎ তাদের আগের যে বিনোদনের ব্যবস্থাগুলো ছিল, অর্থাৎ একই বয়সের মানুষজনের সঙ্গে চলাফেরা করা এবং এলাকা ভিত্তিক তারা বিভিন্ন ক্লাব অথবা কমিউনিটি, এমনকি মসজিদ অথবা এই ধরনের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে তারা জড়িত ছিলেন। এখন তারা সেগুলো করতে পারছেন না। তারা নিজেদের মতো করে তাদের খুব স্বাভাবিকভাবেই টেকনোলজিকে তারা খুব মানে অন্যরকম ভাবেই আসলে ব্যবহার করেন। সেই জায়গায় অনেক ধরনের তথ্য নিয়ে তারা এক ধরনের বিভ্রাট তৈরি করেন এবং এক ধরনের তথ্য ঘাটতিতেও তারা পড়ে যান। এই অবস্থা থেকে তাদের এক ধরনের মানসিক সমস্যা তৈরি হয় এবং তারা মনে করছেন যে বিভিন্ন সংবাদ মাধ্যমে যা আসছে এই খবরগুলো ঠিকঠাক নয়। তাদের এক ধরনের প্রশ্ন রয়েছে যে সংখ্যা বলা হচ্ছে সেই সংখ্যা ঠিক নয় এবং সেখান থেকেও তারা নিজেরা এক ধরনের ভয় পেয়ে যাচ্ছেন। তারা কোনোভাবেই ভরসা রাখতে পারছেন না। তাদের জন্য কি পরামর্শ? আচ্ছা, ১ম এ আমি যেটা বলব যে বয়স্কদের আগে যারা অনেক বাইরে যেতেন, বিভিন্ন রকম ক্লাবের সাথে যারা যুক্ত ছিলেন, এখনো কিন্তু যুক্ত থাকা সম্ভব। কিন্তু সেটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার কিন্তু একটা ভালো দিকও আছে যে সোশ্যাল মিডিয়ার কারণে কিন্তু আমরা সবার সাথে কানেক্টেড থাকতে পারছি, দেখতে পারছি, তাদের সাথে দেখে কথা বলতে পারছি। হয়তো ফিজিক্যালি আমরা হয়তো কাছাকাছি যেতে পারছি না। সেই সুবিধাটা আমরা নিতে পারি। আরেকটা জিনিস হচ্ছে যে ট্রাস্টেড সোর্স থেকে আসলে নিউজ গুলোও কিন্তু আমাদেরকে ট্রাস্টেড সোর্স থেকে দেখা উচিত। এবং ট্রাস্টেড সোর্স লাইক WHO বা CDC বা আমাদের যে ট্রাস্টেড সোর্স গুলো আছে সেই জায়গাগুলো থেকে যখন ইনফরমেশন গুলো আমরা পাবো সেগুলোকেই আমরা কিন্তু নিবো এবং এই সোর্স গুলো নিয়ে আমরা কিন্তু বয়স্ক মানুষ যারা আছে অলরেডি বিভিন্ন রকম মানসিক সমস্যা যারা ভুগছিলেন বা মানসিক অস্থিরতা তৈরি হচ্ছে তাদেরকে আমি বলবো এত বেশি আপনারা নিউজের উপর ডিপেন্ডেন্ট হবেন না। ঘরে আমি পরিবারের সদস্যদের জন্য বলবো যে ঘরের অনেক ছোটখাটো কাজে তাদেরকে একটু ব্যস্ত রাখতে হবে। তাদেরকেও পরিবারের বিভিন্ন রকম কাজের ভিতরে ইনভলভ যদি করা হয় এবং ডিসিশন মেকিং বা ছোটখাটো কাজ যেগুলো আছে তাহলে কিন্তু তারাও অনেকটা ব্যস্ত থাকতে পারবে। তারাও মনে করতে পারবে তারাও পরিবারে বেশ একটা রোল প্লে করতে পারছে এই মুহূর্তে, এই ক্রাইসিসে। ধন্যবাদ তারানা। আর আমি তো বলবো যে আপনারা যমুনা টেলিভিশনের নিউজ দেখবেন, সেটা এখন পর্যন্ত সবচেয়ে বেশি অথেন্টিক এবং আমি নিজেই সেটি বলছি। আমি আরও একটি প্রশ্নে যেতে চাই। সেই প্রশ্নটি হচ্ছে, আপনি শুরুতেই বলছিলেন যে পরিবারের মধ্যে নিজেদের যে সম্পর্ক সেই সম্পর্ক বিল্ড আপের কথা বলছিলেন, একই সঙ্গে তারা অনেক কাজ করার কথা বলছিলেন। একটা লম্বা সময় ধরে এটা চলছে এবং অনেকের ভিতর থেকে কিন্তু এক ধরনের বোরনেস তৈরি হয়েছে এবং সেখান থেকে সম্পর্কের অবনতি এবং বিভিন্ন ধরনের অ্যাংরি অ্যাটিটিউডগুলো মানুষজন শো করছে এবং একই সঙ্গে টানাপোড়েন তৈরি হচ্ছে সম্পর্কের। এই জায়গাগুলো কিভাবে, অথবা যে কোনো একজনকে তো ব্যালেন্স করতে হবে, অথবা যারা একজন রয়েছেন তাদের জন্য কি পরামর্শ? না, ২ পক্ষই আচ্ছা, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন সাফা ভাই। আমার কথা ইকো হচ্ছে? আচ্ছা। আমাদের টেকনিক্যাল টিম যারা আছেন তাদেরকে অনুরোধ করছি বিষয়টি দেখার জন্য। হুম। আচ্ছা, আমি একটা জিনিস যেটা বলব যে আবারও ইকো হচ্ছে। আচ্ছা। যেই পরিবারের সদস্যগুলোর মধ্যে বা যেই সম্পর্কগুলোর মধ্যে আগে থেকেই আসলে টানাপোড়েন ছিল, সেই সম্পর্কগুলো কিন্তু এখনো ঝুঁকির মধ্যে আছে। এখনো কিন্তু যখন এই লম্বা সময়টা তারা একসাথে থাকছেন, তখন কিন্তু ঝুঁকির মাত্রাটা কখনো দেখছি বেড়ে যাচ্ছে। সো আমি বলব যে এটা কিন্তু একটা অনেক কোভিড পজিটিভ কিন্তু COVID-19 কিন্তু আসলে আমাদের কাছ থেকে যেমন অনেক কিছু নিয়ে গেছে, অনেক কিছু কিন্তু আমরা যদি একটু চিন্তা করি অনেক কিছু কিন্তু দিয়েও গেছে।
এই যে সময়টা আমরা পেলাম, এই সময়টাতে কিন্তু যে সম্পর্কগুলাকে কিন্তু আমরা যত্ন করতে পারি। যে টানাপোড়েনগুলো ছিল, যে মনোমালিন্যগুলো ছিল, দীর্ঘদিন ধরে বয়ে বেড়ানো যে কষ্টগুলো ছিল, সেগুলো নিয়ে কিন্তু আমরা এই সময়টাতে আমরা একটু কাজ করতে পারি। সর্বোপরি নিজের উপর যদি কাজ করি বা নিজের সেলফ কেয়ারটার দিকে যদি একটু মনোযোগ দেই, নিজে আলাদা করে ভালো থাকলে কিন্তু আমার পরিবারের মানুষটাকে ভালো রাখতে পারবো এবং সবাই আশেপাশের কমিউনিটিতেও কিন্তু আমি আমার সেই জায়গা থেকে আমি কন্ট্রিবিউট করতে পারবো। সম্পর্কগুলোর মধ্যে আমি বলব যে একটু পার্টনার আ আ যারা আছেন, যাদের মধ্যে টানাপোড়েন চলছে, তাদেরকে আমি বলব যে একজন আরেকজনের প্রতি একটু সহানুভূতিশীল হওয়াটা ভীষণ প্রয়োজন। অনেক সময় আমরা দেখা যায় যে আমরা একজন আরেকজনের ভুলটা ধরিয়ে দেই। সেটা না করে আমরা আসলে কিন্তু আমরা কিন্তু অন্যভাবেও কিন্তু আমরা এই বিষয়গুলোকে ডিল করতে পারি। সেই কমিউনিকেশন স্কিল গুলো কিন্তু এই মুহূর্তে যদি আমরা প্র্যাকটিস করতে পারি, আমাদের সম্পর্কগুলো হয়তো একটু ভালো হবে। অর্থাৎ অনেক দোষের সময় জায়গাগুলো পরিবারকে ছোট আইডেন্টিফাই করে করার চাইতে প্রশংসার জায়গাগুলো তৈরি রাখা এই হ্যাঁ। সময়টাতে সবচেয়ে বেশি দরকার বলছেন। রাইট। আর একটা জিনিস হচ্ছে সাফা ভাই, ২ জন মানুষ কিন্তু ২ টা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। ২ জনের গ্রুমিং কিন্তু ২ রকম হয়েছে। তো সেক্ষেত্রে আসলে আমরা যদি পরিবর্তন করতে চাই আমার পার্টনারকে, আমি যদি সারাক্ষণ বলতে চাই, "তুমি আমার মতো করে এটা করছো না কেন?" এটাই আসলে এই যে পরিবর্তন করতে কিন্তু আমরা পারব না। হ্যাঁ? সো আমরা কিন্তু আমরা কিন্তু আরেকটা মানুষকে পরিবর্তন না করে আমার ভেতরে কি হচ্ছে এই জায়গাটা একটু আ নিয়ে কাজ করতে পারি। অনেক সময় দেখা যায় কটু কথা বলে ফেলছি। আমরা হয়তো অনেক বাজে কথা বলে ফেলছি টানাপোড়েনের একটা পর্যায়ে। ওই সময়টাতে আমি একটু বলব যে, এই যে আমার পার্টনার আমাকে কটু কথাগুলো বলছে, যতগুলো কথা বলছে, সব কথাগুলো কি আমি আমার ব্রেইনে ঢুকাবো? সবগুলো কি আমার জন্য জরুরি? সবগুলো কি আমার জন্য উনি ঠিক কথা বলেছেন? তো কিছু কথা তো আমি ফেলেও দিতে পারি। কারণ ওই ঝগড়ার মুহূর্তে আসলে যে কথাগুলো হয়ে যাচ্ছে, সবগুলো তো আসলে আমার জন্য প্রযোজ্য না। আমার কিন্তু আমাকে মূল্যায়ন করার প্রয়োজন আছে। আরেকটি বিষয় তো এর সঙ্গেই সম্পৃক্ত, যেটি হচ্ছে যে হু, হু, দ্বিপাক্ষিক সম্পর্কের কথা বলছিলেন। পারিবারিক যে সম্পর্কের হু, হু। জায়গাগুলোতে বয়স্করা কিছু সাজেশন দেন। অর্থাৎ এই স্বাস্থ্যবিধি নিয়েও কিন্তু কিছু সাজেশন থাকে, যেই সাজেশনগুলো অনেকেই নিজেরা তারা মানতে চান না আসলে ওই মুহূর্তে প্রকাশ করেন। কিন্তু এক ধরনের ফিলিং এরকম তারা বলেছেন যে তাদেরকে শেখানোর কি আছে তারা আরো বেটার জানেন। সেই জায়গা থেকে এক ধরনের হু, হু। ঝগড়ার তৈরি হয়। এই জায়গায় আসলে কন্ট্রোলটা কে নিবেন? আচ্ছা। আ কেউ কাউকে আবারও বলছি যে আমরা কেউ কাউকে আসলে কন্ট্রোল করতে পারব না। আমরা বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে পারি। আমরা ইনফরমেশন গুলো নিয়ে বারবার ডিসকাস করতে পারি যে আমরা ট্রাস্টেড সোর্স থেকে যে ইনফরমেশন গুলো পাচ্ছি, স্বাস্থ্যবিধিগুলো কিভাবে মানতে হবে, কতটুকু মানলে পরে সেটা আমাদের জন্য নিরাপদ হচ্ছে, সেই জিনিসগুলো নিয়ে আমরা একটু কথা বলতে পারি। আর বুঝিয়ে বলতে পারি যে আসলে উনি যদি সেফ থাকে তাহলে আমরা পরিবারের সব মানুষগুলো কিন্তু একটু সেফ থাকবো। আমরা কিন্তু যদি একটু সহানুভূতিশীল হয়ে যদি কথাগুলো বলি, আমার মনে হয় বয়স্ক মানুষগুলো বোঝার চেষ্টা করবে। আচ্ছা, এর মধ্যে আরো একটি সমস্যা তৈরি হচ্ছে, সেটি হচ্ছে যে লম্বা সময় ধরে মানুষজন ঘরে অবস্থান করায় অথবা ঘরমুখী অবস্থানগুলো থাকাতে এক ধরনের বা কি বলবো এটাকে, লুজ অফ টাইম সেন্স অ্যান্ড সিকোয়েন্স তৈরি হয়েছে। সেই জায়গায় রুটিনবদ্ধ হয়ে জীবনযাপনের আসলে উপায়টা কি? আচ্ছা। আমি বলব যে আ হ্যাঁ, এটা অনেকের মধ্যেই তৈরি হয়েছে। খুব দীর্ঘ সময় ধরে বাসায় বন্দি থেকে অনেকেই হয়তো মনে করছেন যে আমি আর আগের মতো প্রোডাক্টিভ নেই। অনেকের হয়তো সেটা উনারা ফিলও করছেন। আমি বলব যে আমরা কিন্তু একটা নিউ নরমাল আ সময়ের দিকে আমরা যাচ্ছি। এটাই কিন্তু আমাদেরকে ধরে নিতে হবে। এই অবস্থা থেকেই কিন্তু আমাদের সবকিছু আবার নতুন করে শুরু করতে হবে। আমাদের হয়তো আ আশা করছি হয়তো নেক্সট ইয়ার বা এই বছর শেষের দিকে হয়তো স্কুলগুলো শুরু হবে। আমরা আমাদের কাজে অলরেডি যোগদান করেছি এবং অনেকেই আবার যোগদান করার কথা ভাবছেন এই মাস পরে অথবা পরের মাসে। তো আমরা কিন্তু এই পরিস্থিতিতে আমাদের রুটিনটা আমাদেরকে এখনই সচেতন হয়ে যেতে হবে। কারণ রুটিনটা যদি আমরা ঠিক না রাখি, এটা কিন্তু আমার যে মানসিক চাপটা কিন্তু বাড়িয়ে দেবে। আমার যদি রুটিনটা ঠিক না থাকে, আমার যদি প্রপার ঘুম না হয়, আমি যদি ঠিক সময় মতো ঘুমাতে না যাই এবং ঠিক একটা টাইম ডিউরেশন ধরে আমি না ঘুমাই, তাহলে কিন্তু আমার মস্তিষ্ক কিন্তু ঠিকমতো চিন্তা করতে পারবে না এবং আমার সেটা কিন্তু আবার ডাইজেশন এ আমার সমস্যা তৈরি করবে। যে এই বিষয়গুলো কিন্তু একটা আরেকটার সাথে খুব সাইকেল আকারে জড়িয়ে আছে। তা একটা ইন্টারাপ্ট হলে কিন্তু বাকি বিষয়গুলোও কিন্তু ইন্টারাপ্ট হয়। সো রুটিনটা কিন্তু আমাকে মানতে হবে। কারণ রুটিনটা যদি আমি ফলো না করি, সেটা কিন্তু আমার শারীরিক
মানসিক চাপটাকে আরো বাড়িয়ে দিবে, সেটা আমার ইমিউন সিস্টেমকে দুর্বল আচ্ছা, করে দিবে। সেক্ষেত্রে রুটিনে আবার কি কিন্তু এই থাকতে হবে এই বিষয়টা একটু জানতে চাই। আপনি যদি রুটিনটা একটু ইলাবোরেট করে বলেন, কারণ ঘুমের হুম, ক্ষেত্রে হুম, শারীরিক এক ধরনের পরিশ্রমেরও দরকার রয়েছে, টায়ার্ড হওয়ার প্রয়োজন রয়েছে। মানুষজন ঘরে থেকে হুম, সে হুম, অর্থে টায়ার্ড হচ্ছেন না। তারা ঘুমোচ্ছেন, হুম, অথবা হুম, আগে একটা সময় নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠতেন নির্দিষ্ট কিছু কাজের জন্য, এখন সেই কাজগুলো নেই, সেই জন্য সেই সময় ঘুম হুম, থেকে ওঠা হচ্ছে না। এই সব কিছুর মধ্যেই তারা কিভাবে রুটিনটা মেনটেন করবেন? রুটিনে কি কি জিনিস থাকা বাধ্যতামূলক? আচ্ছা, রুটিনে আমি ১ম এই সবচেয়ে বেশি জোর দিচ্ছি হচ্ছে সময় মতো আমাদেরকে ঘুমাতে যেতে হবে। আমাদেরকে একটা নির্দিষ্ট সময় মতো আমাদেরকে ঘুমাতে যেতে হবে এবং নির্দিষ্ট সময় মতো আসলে ঘুম থেকে উঠতে হবে এবং তারপরে সারাদিনের রুটিনটার মধ্যে নতুন যে স্বাস্থ্যবিধিগুলো আমরা আগে কখনো হয়তো স্বাস্থ্যবিধিগুলো মানতাম না, সেই বিষয়গুলো ইনক্লুড করে নতুনভাবে আমাদেরকে রুটিনটাকে আবার সাজিয়ে নিতে হবে। সেখানে অবশ্যই পরিবারের সাথে একটা লম্বা সময় থাকবে যে পরিবারের সাথে আমি গুণগত সময় কাটাচ্ছি কিনা, সেই বিষয়গুলো থাকতে হবে এবং শারীরিক একটা ব্যায়াম। আমরা ঘরে বসেই কিন্তু বিভিন্ন রকম ইয়োগা, মেডিটেশন প্রতিদিনই আসলে এই মেডিটেশন বা ইয়োগা বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ অনেক কিছু আছে। YouTube এ আজকাল অনেক কিছুই কিন্তু আ একটু সার্চ করলেই পাওয়া যায়। এই বিষয়গুলো কিন্তু আসলে থাকতে হবে। আমাদেরকে যেমন আমাদের কিন্তু স্বাস্থ্যকর খাবারগুলো আমাদের রুটিনের মধ্যে রাখতে হবে এবং সবচেয়ে বড় কথা রুটিনের মধ্যে সেলফ কেয়ার, নিজের ভালো লাগার কাজগুলো, নিজের শখের কাজগুলো যেগুলো একটু আনন্দ দেয়, নির্মল একটা আনন্দ দেয়, সেই জিনিসগুলো কিন্তু থাকতে হবে। আরেকটা হচ্ছে পরিবারের কাজগুলো সবাই মিলে একসাথে করা, সেটাও কিন্তু একটা লম্বা সময় চলে যায়। পরিবারের ছোট সদস্যদের সাথে একটু মজা করে কোনো কিছু খেলা, সেটাও কিন্তু উনার রুটিনে আ থাকতে পারলে সেটা খুব ভালো হয়। আরেকটা হচ্ছে যে নিজের সেলফ ডেভেলপমেন্ট এর জায়গাটায় কিন্তু এই সময় কাজ করা যেতে পারে। এই যে একটা এক্সট্রা সময় পেলাম, এই সময়টাতে আমাকে আমার আত্ম-উন্নয়নের জন্য আমি আসলে কি, কি করেছি? অনেক কিছু হয়তো প্ল্যান ছিল কিন্তু হয়তো এখন প্ল্যান ছিল না। অন্য একটা সময় হয়তো আমি এটা শুরু করতাম। কোন বিষয় সেই প্ল্যান গুলো কি এখন আসলে আমি শুরু করতে পারি কিনা? দিনের একটা নির্দিষ্ট সময় আমি এই জিনিসটা নিয়ে কাজ করতে পারি কিনা? সেই জিনিসগুলোও কিন্তু আমরা আমার রুটিন এ ইনক্লুড করতে পারি। সবচেয়ে বড় কথা নিজের সেলফ কেয়ার টার জন্য একটা সময় অবশ্যই রাখতে হবে। এবং সেলফ কেয়ার এর জায়গাটা কি শুধুই মি টাইম। না, তারা না একটি বিষয় এতক্ষণ পুরোটা সময় জুড়ে আমরা আসলে সেলফ কেয়ার এবং পরিবারের কথাগুলো বলছিলাম। বিনোদনের আরেকটা মাধ্যম কিন্তু সবসময় ছিল, আরো আগে এটা হয়তো একটু বেশিই ছিল, সেটা হচ্ছে হুম, হুম, কমিউনিটির কিছু আয়োজন ছিল। সেই আয়োজনগুলো হুম, হুম, এখন করা যাচ্ছে না। সেক্ষেত্রে সাপোর্ট গ্রুপ যারা রয়েছে তারা কিভাবে হুম, হুম। মানুষজনের মানসিক স্বাস্থ্য ঠিক রাখার ব্যাপারে কাজ করতে পারে? আচ্ছা। আম সাপোর্ট গ্রুপ যারা আছে আমরা কিন্তু ঘরে থেকেও বিভিন্নভাবে অনেক মানুষকে কিন্তু সাহায্য করতে পারি। আমাদের অনেক আত্মীয়স্বজন আছে, অনেকেই আমাদেরকে হেল্প করছে। যেমন ধরেন আমাদের প্রত্যেকের বাসায় হয়তো অনেক রকম সার্ভিস দেয়। অনেক মানুষ আছে। আমরা যদি চিন্তা করি সেই মানুষগুলো আসলে ভালো আছে কিনা, সেই মানুষগুলোর সাথে কিন্তু আমরা কানেক্টেড হতে পারি। তাদের কি প্রয়োজন আছে? তাদের তাদের কোন জিনিসটা এই মুহূর্তে ভীষণ প্রয়োজন। এই যে অন্যকে সাহায্য করার মাধ্যমেও কিন্তু একটা মানসিক প্রশান্তি লাভ করা যায়। আর সাপোর্ট গ্রুপের সাথেও কিন্তু সোশ্যাল মিডিয়া যেটা আছে এইগুলোর কিন্তু অ্যাডভান্টেজেস টা এখন আমরা নিতে পারি। সেভাবেও কিন্তু আমরা অনেকের সাথে কানেক্টেড থাকতে পারি। ফেসবুকে আমাদের সঙ্গে যারাই আছেন তারা অনেকগুলো প্রশ্ন কিন্তু করছেন। যেমন কিছু প্রশ্ন কতটা রিলেভেন্ট আমি জানি না, আপনি জিনিসটা অবশ্যই ব্যাখ্যা করবেন। সেটি হচ্ছে যে এক হুম, হুম। ধরনের বুকে ধড়ফড় তারা অনুভব করেন, মনে হয় তাদের শ্বাসকষ্ট হবে হবে, কিন্তু পরে আর সেটা হয় না। আর যখনই যে লক্ষণ শুনতে পান, অর্থাৎ উপসর্গের কথা শুনতে পান, ঠিক পরদিন থেকে অথবা সেই দিন থেকে এই ধরনের কিছু উপসর্গ তারা ফিল করা শুরু করেন। এটা কি মানসিক কিনা এবং এর থেকে মুক্ত থাকার কি কোনো সুযোগ আছে কিনা? আচ্ছা, অবশ্যই সুযোগ আছে এবং এই বিষয়গুলো মানসিক, হ্যাঁ? উনি অনেক বেশি দুশ্চিন্তা করছেন এবং এই দুশ্চিন্তাগুলোর কারণেই কিন্তু এই সিম্পটম গুলো উনি ব্রেইন যখন anticipate করে, তখন কিন্তু অন্য সিম্পটম গুলোকেও আ এই ধরনের অন্য সিম্পটম যখন হচ্ছে, তখনও কিন্তু উনার মনে হচ্ছে যে আমার হয়তো কোভিড প আ পজ 19 যে সিম্পটমস গুলো হয়তো ঐরকমই কোনো একটা সিম্পটম আমার মধ্যে তৈরি হয়েছে। বা একজন আপনি যে প্রশ্নটা করেছেন, আমার ইকো হচ্ছে কথা। আচ্ছা, আমি আরেকবার বলি, সেটি হচ্ছে ব্যক্তি নিজে কিভাবে শিওর হবেন যে এটি মানসিক নাকি আসলেই শারীরিক? তার শিওর হওয়ার উপায় কি? আচ্ছা, আচ্ছা তার সিওর হওয়ার উপায় হচ্ছে প্রত্যেকটা শারীরিক সমস্যারই কিন্তু কিছু মানসিক বিষয় আছে। এবং মানসিক বিষয়গুলোর কিন্তু ৩ ধরনের সিম্পটম আছে।
ফিজিক্যাল সিমটম আছে এবং শারীরিক বিহেভিয়ারাল সিমটমস আছে এবং ইমোশনাল সিমটমস আছে। এবং উনার দেখা যাবে উনি যখনই কোনো কিছু নিয়ে অনেক বেশি উনার দুশ্চিন্তা হচ্ছে, তখন যদি উনার চিন্তা এবং উনার আবেগ এবং উনার ভেতরে বডির ভেতরে, শরীরের ভেতরে যদি উনি কোনো কিছু অনুভব করে তখনই এবং চিন্তাগুলো ঠিকমতো যদি করতে না পারে এবং উনার আচরণ যদি একটু স্বাভাবিক সময়ের চাইতে অন্যরকম কোনো আচরণ যদি উনি করে থাকে, তাহলে আসলে উনার বুঝতে হবে যে উনার হয়তো মানসিক চাপের মধ্যে দিয়ে উনি যাচ্ছেন এবং এটা নিয়ে কোনো প্রফেশনাল এর সাথে কথা বলা এবং তাও যদি সম্ভব না হয় এট লিস্ট উনার কোনো ট্রাস্টওয়ার্দি কোনো মানুষের সাথে এটা নিয়ে উনি যদি একটু ভেন্টিলেশন করেন, সেই জায়গা থেকেও কিন্তু উনি একটু হয়তো ভালো ফিল মোটামুটি করতে বিষয়টা পারেন। শিওর হতে পারবেন। খুব সংক্ষেপে এক লাইনে জানতে চাই, সেটি হচ্ছে এই করোনায় মানসিক স্বাস্থ্য ইস্যুতে রাষ্ট্রের ভূমিকাটা কি, আসলে রাষ্ট্র কিভাবে ভূমিকা পালন করতে পারে, পলিসি মেকারদের জন্য কি সাজেশন থাকবে, যেখানে আমাদের রাষ্ট্রে এখনো বিষয়টি একটি স্টিগমা? আচ্ছা। খুবই ভালো একটা প্রশ্ন করেছেন। পলিসি মেকাররা যে সিদ্ধান্তগুলো নিতে পারেন এটার মধ্যে ১ম একটা যেটা হচ্ছে যে, এই যে COVID-19 যে প্যান্ডেমিকটা শুরু হয়েছে, যে শারীরিক যে সমস্যাগুলো অনেকেই সাফার করছেন, অনেকেই সুস্থ হয়ে যাচ্ছেন। মানসিক একটা চাপ কিন্তু তাদের মধ্যে রয়ে গেছে। মানসিক একটা চাপের মধ্য দিয়ে কিন্তু তারা যাচ্ছে এবং যারা এখনো হয়তো আমরা COVID-19 এফেক্টেড হইনি, তাদেরও কিন্তু একটা মানসিক চাপ তৈরি হচ্ছে। তো রাষ্ট্র কিন্তু পলিসির মধ্যে যে ফিজিক্যাল হেলথ এর জন্য যতখানি বরাদ্দ দিচ্ছেন, মেন্টাল হেলথ এর জন্য কিন্তু আসলে সেই রকম একটা বরাদ্দ আমার মনে হয় আছে। কিন্তু সেই জায়গাটা যথেষ্ট অপ্রতুল। সেই জায়গাটায় উনারা এই বরাদ্দগুলো আরো বাড়াতে পারেন এবং স্কুলগুলোতে বা স্কুল মেন্টাল হেলথ এবং কলেজগুলোতে এবং প্রত্যেকটা ওয়ার্কিং অর্গানাইজেশন এ কিন্তু আসলে মেন্টাল হেলথ নিয়ে একটা আলাদা একটা জায়গা তৈরি করা দরকার। যেখান থেকে আসলে শারীরিক স্বাস্থ্যটার দেখার পাশাপাশি মানসিক স্বাস্থ্য সেবাটাও পাওয়া যাবে। সেই বিষয়গুলো এনশিওর করা উচিত। আরেকটা যেটা বলেছেন যে, এই মুহূর্তে কিন্তু লাস্ট প্রশ্নটা আপনার কি ছিল সাফা ভাই? সেটি হচ্ছে যে রাষ্ট্রের কাছে বিষয়টি এখন পর্যন্ত একটি স্টিগমা, সেই হুম, জায়গায় হুম, পলিসি মেকাররা হুম, তারা হুম। কি করবেন, তাদের কি আচরণ আসলে আমাদেরকে আশ্বস্ত করতে পারে যে আমরা মানসিকভাবে সুস্থ থাকবো? আচ্ছা। তাদেরকে অবশ্যই আসলে এই মেন্টাল হেলথ নিয়ে আরো অনেক বেশি অ্যাওয়ারনেস শুধু না, আমি বলব যে প্রত্যেকটা অর্গানাইজেশনই আসলে মেন্টাল হেলথটাও যে শারীরিক ফিজিক্যাল হেলথ এর একটা পার্ট এবং এটা যে ভালো থাকলে আমরা আরো প্রোডাক্টিভ হতে পারি, সেটা কিন্তু আ সরকারকেই আসলে বিভিন্ন জায়গায় এইজন্য কিন্তু অনেক রকমের আ পরিকল্পনা নিতে হবে এবং পরিকল্পনা শুধু না এবং এটার বাস্তবায়নও তৈরি করতে হবে। কারণ এই COVID-19 এর কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফিজিক্যাল হেলথ এ যেমন সাফার আমরা করছি, আমরা কিন্তু মানসিক আমাদের স্বাস্থ্যটা সেটাও কিন্তু অনেক বেশি সাফার করছে। এবং এই প্যান্ডেমিকটা বলা হচ্ছে যে প্যান্ডেমিকটার পরের একটা যে ক্রাইসিস আসবে সেটা কিন্তু মানসিক স্বাস্থ্যের উপর দিয়েই আসবে। তারানা আনিস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন তারানা আনিসকে। তিনি সবশেষ যে কথাটি বলেছেন, এই কথাটি আমরা অনেকদিন যাবতই কিন্তু অন্যভাবে শুনে এসেছি। পলিসি লেভেল থেকেও বলা হয়েছে, আমরাও বারবার বলেছি, মনোবল ঠিক রাখার কথা বলেছি, মনোবল ভালো রাখার কথা বলেছি। এই মনোবল ভালো রাখার একমাত্র যে উপায়, সেটি হচ্ছে মানুষের নিজেদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখা, পরিবারের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে নিজেদের নজর দেওয়া, একই সঙ্গে কমিউনিটির যারা রয়েছেন তাদের সবাইকে নিয়ে দূরে থেকে কাছের থাকার যে অনুভূতি, সেই অনুভূতিগুলো তৈরি করা, সেই চর্চাগুলো তৈরি করা। দর্শক, এই ছিল আজকের করোনা সেল অনুষ্ঠানে। আপনারা যারা প্রশ্ন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। দেখা হবে আবারও আগামীকাল একই সময়।